সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন কংগ্রেসের ডায়াবেটিস মেলা সাপোর্টেড বাই হেলদি লিভিং ট্রাস্ট। আমি ডাক্তার মোহাম্মদ ফজলুর রাব্বি খান। আপনারা সবাই জানেন ডায়াবেটিস একটি মহামারী, বিশ্বময় একটি মহামারী। আমাদের দেশেও প্রায় 62% লোক জানে না যে তাদের ডায়াবেটিস আছে, আর যাদের ডায়াবেটিস আছে তাদের প্রায় 92% এরা আসলে এদের ডায়াবেটিস আনকন্ট্রোল, অর্থাৎ সুষ্ঠু নিয়ন্ত্রণে নাই। এই যে গ্যাপগুলো, এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনের মূল কারণ হলো যে আমরা সচেতন না। এই সচেতনতা বৃদ্ধির জন্যই আজকে আমাদের ডায়াবেটিস মেলা একটা বিশেষ আয়োজন। এই আয়োজনে আমাদের দুটি পক্ষ আছে। আমার বাঁ পক্ষে আছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ ফারুক পাঠান স্যার। উনি আছেন পরিচালক বারডেম একাডেমি, সমন্বয়ক উপদেষ্টা পরিষদ ডায়াবেটিস মেলা এবং চেয়ারম্যান হেলদি লিভিং ট্রাস্ট। আমাদের কাছে উপস্থিত আছে অধ্যাপক ডক্টর রেজাউল করিম কাজল, অধ্যাপক স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের এখানে আরও একজন অনলাইনে যুক্ত আছেন ডক্টর শাহাদাত সেলিম। উনি সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সদস্য উপদেষ্টা পরিষদ ডায়াবেটিস মেলা, প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আমি প্রথমেই আলোচনায় যাচ্ছি। প্রথমেই আমি বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর অধ্যাপক ফারুক পাঠান স্যারকে আমি অনুরোধ করব যে আমাদের ডায়াবেটিস মেলাটা পেশেন্ট এডুকেশনে কতটুকু ভূমিকা রাখছে এবং আমরা আমাদের কিভাবে শুরু করেছি সেই প্রসঙ্গে অল্প একটু করে বলবেন। ধন্যবাদ ডক্টর রাব্বি। ডায়াবেটিক মেলাটা একটা প্রতিষ্ঠান, এটা হলো অলাভজনক প্রতিষ্ঠান, ফিলান্থ্রপিক প্রতিষ্ঠান। ডায়াবেটিস রোগীকে কেন্দ্র করে আমাদের এই আয়োজন। আপনারা অলরেডি শুনেছেন যে আপনি বলেছেন এখানে যে পৃথিবীতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে, সেই সাথে বাংলাদেশের রোগীর সংখ্যা কিন্তু অনেক বেশি ভয়াবহ আকার ধারণ করছে এবং 60 থেকে 70 জন ডায়াবেটিস জানেন তার রোগে আক্রান্ত আছে। এটা একটা বিষয়, অ্যাওয়ার করা আমাদের একটা কর্তব্য মনে করি ডায়াবেটিক মেলার। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে অলরেডি অনেকেই এই রোগে আক্রান্ত হয়েছেন, কিন্তু দুঃখের বিষয় 90% উপরেই ডায়াবেটিস রোগী তাদের শর্করা সুনিয়ন্ত্রণে নাই। সুনিয়ন্ত্রণ রাখার জন্য দায়িত্ব ফিজিশিয়ান তো অবশ্যই আছে। অন্য রোগীর ক্ষেত্রে আমরা ডাক্তারকে বেশি প্রাধান্য দিই, চিকিৎসার সুফল পাবো ফিজিশিয়ানের ভূমিকা উপরে নির্ভর করে। কিন্তু আমরা ডায়াবেটিস এমন একটা রোগ, সারা জীবনের রোগ, সারা জীবন তাকে সুনিয়ন্ত্রণ রাখতে হবে। কারণ সুনিয়ন্ত্রণ রাখতে না পারলে তাহলে আমার শরীরে বিভিন্ন অঙ্গের জটিলতা সৃষ্টি হবে। চোখ বলি, কিডনি বলি, হার্ট বলি, ব্রেন বলি, নার্ভ বলি, এই যে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের একটা হানি হয়। হানির দিকে রক্ষা করতে চাই, কর্মক্ষম জীবন তৈরি করতে চাই, জীবনের যে আমার লাইফ এক্সপেক্টেন্সি বাড়াইতে চাই, তো সুনিয়ন্ত্রণ রাখতে হবে সুস্থ সবল রাখার জন্য। এই সুনিয়ন্ত্রণ রাখতে বেলা দেখা গেছে যে রোগীর ভূমিকা সবচেয়ে বেশি। রোগী না জানে তাকে কীভাবে সুনিয়ন্ত্রণ রাখতে হবে, সে প্র্যাকটিসগুলি না করে তো ডেফিনেটলি সে ভুগবেন। এই চিন্তা করে, কারণ ডাক্তার যেটুকু বলে সেটা পালন করার দায়িত্ব রোগীর। এই চিন্তা করে আমাদের স্লোগান হলো ডায়াবেটিক মেলার, রোগটা আমার, দায়িত্ব কিন্তু আমার। আমাকে দায়িত্ব নিতে হবে। এগুলো চিকিৎসকের দায়িত্ব ইম্পর্টেন্ট না, চিকিৎসক দায়িত্ব এম্পাওয়ারমেন্ট করে দিয়েছেন রোগীর খাপতে, অর্থাৎ রোগীর এম্পাওয়ারমেন্টটা খুব ইম্পর্টেন্ট বিষয়। রোগী যত জানবেন, শিখবেন, যা জিনিসটা পালন করবেন, ততই তার সরকার নিয়ন্ত্রণ থাকবে। তাহলে এটাই স্বনির্ভরশীলতার জন্য এডুকেশন একটা ইম্পর্টেন্ট বিষয়। এই এডুকেশন দেওয়াটা কিন্তু ফিজিশিয়ান হিসাবে দায়িত্ব হলো আমাদেরই। রোগীকে এম্পাওয়ার করলাম, শিখাইলাম, রোগী তার শর্করা সুনিয়ন্ত্রণ রাখবে, তাকে ভবিষ্যতের কথা চিন্তা করে। এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ডায়াবেটিক মেলার প্রতিষ্ঠা হয়েছে। আমরা অনেকগুলি প্রোগ্রাম করেছি। প্রথম দিকে আমরা ফেস টু ফেস প্রোগ্রাম করেছি, প্রায় নিয়ালে 1000 রোগী 2000 রোগী নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করেছি। বিভিন্ন জটিলতার বিষয় নিয়ে বিভিন্ন চিকিৎসক বিশেষজ্ঞ কথা বলেছেন। বর্তমান পরিস্থিতি চিন্তা করে ভাবলাম আমরা যে আমরা কেন এটা আমরা মিডিয়াতে মাধ্যমে যাই না কেন। সেই মিডিয়ার মাধ্যমে আজকে মনে হয় এবারকার প্রথম আমাদের আয়োজন। যদি সাকসেসফুল হয় আমরা আরও বহুত ডায়াবেটিস রোগীর কাছে আমরা পৌঁছতে পারবো আমরা মনে করছি।
তুমি এই ডায়াবেটিক মেলার এই উদ্যোগ যেটা চ্যানেল 24 আমাদের আয়োজনে সাহায্য করেছেন, আমি প্রশংসা বলতে পারি এটাকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি অ্যাজ এ সমন্বয়ক চেয়ারম্যান হিসাবে এই ডায়াবেটিক মেলার হিসাবে। ভবিষ্যতে আমরা আরও প্রোগ্রাম করব। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বেশি বেশি ডায়াবেটিস রোগীর কাছে পৌঁছতে পারবো, তাদের জানাতে পারবো কীভাবে সুনিয়ন্ত্রণ রাখা যায়। ধন্যবাদ স্যার। তাহলে ডায়াবেটিস মেলার মূল স্লোগান হলো ডায়াবেটিস আমার, দায়িত্ব আমার। আমি এখন যাচ্ছি আমাদের অধ্যাপক ডক্টর রেজাউল করিম কাজল স্যারের কাছে। স্যার একটু বলবেন এ বিষয়ে। ডায়াবেটিস মেলা যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে সেটি খুবই প্রশংসনীয়। ডায়াবেটিস প্রতিরোধ, ডায়াবেটিস নির্ণয়, ডায়াবেটিসের জটিলতা প্রতিরোধ এবং ডায়াবেটিস কত রকমের আছে, কিভাবে সেটি নিয়ন্ত্রণে রাখতে হয় সে সম্পর্কে সাধারণ মানুষের জন্য এই আয়োজনটি সত্যি মানুষের কাজে লাগবে বলে আমি আশা করি। ধন্যবাদ। আমি এখন যাব ডক্টর শাহাদা সেলিম ভাইয়ের কাছে। উনি আমাদেরকে ডায়াবেটিস মেলার উদ্দেশ্য নিয়ে একটু বলবেন। ধন্যবাদ সকলকে। আমরা স্যারও বলেছেন, আমরা কিন্তু সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশে নয়, ডায়াবেটিসের রোগীর যে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি সেটা কিন্তু রোগী কেন্দ্রিক, পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ। তো সেখানে আমাদের যে স্লোগান ডায়াবেটিস আমার, দায়িত্ব আমার, সেটাকে কিন্তু ওই আন্তর্জাতিক বা স্ট্যান্ডার্ড যে মনোভাব সেটাই আমরা বাংলাকরণ করেছি। তো সেটি করতে গেলে রোগীদের সাথে একটা সার্বক্ষণিক যোগাযোগ, সার্বক্ষণিক ওনারা যে সমস্যা পড়ছেন সেগুলোর সমাধানের রাস্তা বের করা, ডায়াবেটিস মেলা সেটি একটি সুযোগ তৈরি করে দিয়েছে, প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে। তো বিভিন্ন কারণে এবার আমরা হাইব্রিড পদ্ধতিতে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় এটি এমন হতে পারে যে এটি সবচেয়ে একটা গ্রহণযোগ্য পদ্ধতি। দেখা যাক কি হয়। কিন্তু আমরা এখন যারা আজকে যুক্ত হয়েছি, চিকিৎসক এবং ডায়াবেটিস রোগী, সকলকে আমরা বোঝাবার চেষ্টা করব যে আবার ডায়াবেটিস হলো কেন, ডায়াবেটিস হলে কি করতে হয়, চিকিৎসার পদ্ধতি কি। সবচেয়ে বেশি সমস্যা হলো যে ডায়াবেটিস তো 12 মাসই রোগ। রোগী কিন্তু প্রতিদিন প্রত্যেকটা ক্ষণ ডায়াবেটিস নিয়েই বসবাস করছেন। প্রতিদিন তো ডাক্তারের কাছে যেতে পারবেন না, তাহলে রোগীর বুঝতে হবে কখন কি করতে হবে। এইটা কিন্তু ঘাটতিটা থেকেই যাচ্ছে। তাহলে এই পেশেন্ট এডুকেশন যদি আমরা ইমপ্রুভ করতে পারি, রোগী কখন কি করতে হবে সেটিকে যদি আমরা আরো বাড়াতে পারি, তাহলে আমরা স্বপ্ন দেখতে পারি যে এখন 92% লোকে ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস আনকন্ট্রোল, সেটা বেড়ে মানে আনকন্ট্রোলের হার কমবে, কন্ট্রোলের রেটটা বাড়বে। সেটি করতেই হবে, কারণ ডায়াবেটিস কন্ট্রোল নাই মানে জটিলতার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। আমাদের সামর্থ্য সীমিত, গরিব দেশ, সুতরাং আমাদের জন্য এটি আরো বেশি জরুরি। আরেকটি কথা হলো, যাদের ডায়াবেটিস হয়নি তাদের প্রতিরোধ ব্যবস্থাপনাটা আমাদের জন্য সবচেয়ে লাভজনক, সেটিও আমরা এখান থেকেই করতে চাই। সেই পরিপ্রেক্ষিতে ডায়াবেটিস মেলা সকলের জন্য একটি সুযোগ করে দিয়েছে। আমরা যারা কাজ করছি তারা তো বটেই, যারা যুক্ত হলেন রোগী হিসেবে তারাও কিন্তু এখানে আমাদের একটি অংশীদার হয়ে গেলেন। সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর শাহাদা সেলিম। এখন আমরা যেটা করব যে আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে সেগুলো করবেন, এবং একটু চিন্তা করতে হবে যে এই প্রশ্নগুলো যাতে সার্বজনীন প্রশ্ন হয়, অর্থাৎ আপনার প্রশ্নটা অন্যরও যাতে উপকার হয়, এভাবে প্রশ্নটা করবেন এবং আপনার উত্তরটা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ দিবেন। আমি শুরু করছি আপনাকে দিয়ে। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম রিয়ান্তা। আমার প্রশ্নটা হলো যে অনেকেরই দেখা যায় যে প্রেগনেন্সির সময় ডায়াবেটিস ধরা পড়ে, অনেকের ইনসুলিনও নিতে হয়। তো পরবর্তীতে বেশিরভাগই আমি শুনেছি যে এটা রিভার্স হয় না ডায়াবেটিসটা। এটা কি আসলেই সত্যি নাকি? এবং কোনো গর্ভবতী মায়ের যদি ডায়াবেটিস ধরা পড়ে প্রেগনেন্সির সময়, পরবর্তীতে আফটার ডেলিভারি কি মানে তার কোন ব্যাপারগুলো খেয়াল রাখা উচিত যেন তার রিভার্স হয় ডায়াবেটিসটা? ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি দিবেন আমাদের ডক্টর রেজাউল করিম কাজল। আপনাকে ধন্যবাদ। এটি আসলে সবার মনের প্রশ্ন। অনেক আমাদের মায়েরা আছে যাদের ডায়াবেটিস আছে, তারা ইনসুলিন পাচ্ছে। তাদের এই ভয়টি হয়ে গেল যে আমার ইনসুলিন দিয়ে দিল, আমি কি আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবো না? আসলে আপনার ভয়টি সত্য নয়। বেশিরভাগ ক্ষেত্রেই যাদের গর্ভকালীন সময়ে ডায়াবেটিসটি হয়েছিল, আগে ছিল না, সেই মায়েরা কিন্তু সন্তান প্রসবের পরে আবার স্বাভাবিক ব্লাড সুগারে ফিরে আসতে পারে। আবার কিছু আছে যে না, এখান থেকেই সে ডায়াবেটিক রোগী হিসেবে সারা জীবন থেকে যাবে। তো সেই সংখ্যাটা কিন্তু কম। বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে হবে, যেটা আপনি বলছিলেন যে কি লক্ষ্য করতে হবে।
সন্তান প্রসবের পরও কিন্তু চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যে আমার ডায়াবেটিস থেকে যাচ্ছে কি না। আমরা সন্তান প্রসবের 6 সপ্তাহ পরে আবার রক্তের সুগার পরীক্ষা করি, তখন গর্ভকালীন সময়ের যে হরমোনের প্রভাব সেটি আর থাকে না। তাহলে তখন যদি ডায়াবেটিস থেকেই যায় তাহলে বুঝতে হবে যে এটি থেকেই গেল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ডায়াবেটিস এখন আর নাই, সন্তান গর্ভে থাকাকালীন সময় যে ডায়াবেটিস ছিল সেটা এখন চলে গেছে, কিন্তু আমরা তাকে একটা ফলো আপে রাখি, কারণ এই গ্রুপটার পরবর্তী 5-7 বছরের ভিতরে আবার কিন্তু ডায়াবেটিস হতে পারে। তো সেজন্য সেটা যাতে না হয় তার জন্যে প্রতিরোধমূলক ব্যবস্থা, খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং জীবনযাত্রা এক ধরনের পরিবর্তন করে আমরা তার যেন ডায়াবেটিস আর না হয় সে উদ্দেশ্যে তাকে আমরা উপদেশ দিয়ে থাকি, এবং তাতেই আমরা দেখে থাকি যে বেশিরভাগ মাই আবার স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করেন। ধন্যবাদ স্যার। আমরা এখন পরবর্তী প্রশ্ন যাব। আমি রোকেয়া নিয়াজ। আমার প্রশ্ন হলো, যার ডায়াবেটিস হয়ে গেছে যেসব মায়েদের, তারা কি সন্তান নিতে পারবেন কি না, এবং ভবিষ্যতে সন্তান হলে সেই সন্তানেরও কি পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কতটুকু? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার এই প্রশ্নটি আবার ডক্টর রেজাউল করিম কাজলকেই দিতে হচ্ছে। হ্যাঁ, এটা অনেকের চিন্তা আছে যে আমি আগে থেকেই ডায়াবেটিসের ওষুধ খাই, ডায়াবেটিক রোগী, সন্তান নিতে পারবো কি না। হ্যাঁ, অবশ্যই পারবেন। তার আগে ছোট্ট একটা কাজ আছে যে আমরা যারা ডায়াবেটিস বিশেষজ্ঞ, বিশেষ করে স্যারের মতো যারা শিক্ষক আছেন তাদের কাছে আমরা পাঠাই। আমাদের একটা নির্ধারিত মাত্রা আছে যে এই মাত্রায় যখন আপনার রক্তের সুগার কন্ট্রোল হয়ে যাবে তখন কিন্তু আপনি সন্তান ধারণ করতে পারবেন, এবং সন্তান ধারণের পর পুরো সময়টি কিন্তু একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ এবং একজন প্রসূতি রোগ বিশেষজ্ঞের অধীনে থাকবেন। এবং যদি রক্তের সুগার কন্ট্রোল করা থাকে একেবারে, যেটা সারা বিশ্বে প্রচলিত, সেই মাত্রায় কন্ট্রোল করা থাকে এবং ইনসুলিন দিয়ে কন্ট্রোল করতে হয় আপনি জানেন, তাহলে কিন্তু সেই মায়ের এবং বাচ্চার জটিলতাগুলো থাকে না। বরং আপনি যেটি বলছিলেন যে সেই বাচ্চার ডায়াবেটিস হতে পারে কি না, যদি গর্ভকালীন সময়ে সঠিক মাত্রায় রক্তের সুগার নিয়ন্ত্রণ করা না হয়, তাহলে এই যে অনেক রক্তের সুগারওয়ালা মায়ের গর্ভে সে থেকে গেল, তার জন্য কিন্তু তার পরবর্তী সময়ে অল্প বয়সে ডায়াবেটিস দেখা দিতে পারে। এই জন্যই গর্ভকালীন সময়ে সঠিক মাত্রায় গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণ খুবই জরুরি। ধন্যবাদ স্যার। তাহলে আমরা দেখলাম যে এই অবস্থায় আমরা গর্ভকালীন প্রিপারেশন নিতে পারবো, কিন্তু সুষ্ঠু নিয়ন্ত্রণের ওইটা খুব জরুরি, নিয়ন্ত্রণটা জরুরি। তো সেখানে আসলে একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং এন্ডোক্রাইনোলজিস্ট দুজনকেই দেখাতে হবে এবং পুরো সময়টা তাদের নিয়ন্ত্রণে থাকতে হবে। আর ডক্টর রাব্বি, আমি একটা যোগ করতে চাচ্ছি এখানে। জি স্যার। একজন ডায়াবেটিক মাদার যখন চাচ্ছেন আমি প্রেগনেন্সি নিব, ডেফিনেটলি ডায়াবেটিস মায়ের বাচ্চা নেওয়ার অধিকার আছে। এটা প্রথম কথা হলো এইটা। যখন আমি প্ল্যান করবো যে আমি বাচ্চা নিতে চাচ্ছি, কনসেপ্ট করতে চাচ্ছি, তার আগের থেকে অ্যাটলিস্ট 6 মান্থস আগের থেকে আমার প্রস্তুতিটা চলবে। সেক্ষেত্রে যদি খাবার বড়ি দিয়ে উনি সুগার কন্ট্রোল রাখতেন, সেখানে ওনাকে সুইচ করতে হবে ইনসুলিনে। ইনসুলিন দিয়ে সুগার নিয়ন্ত্রণ করে নির্দিষ্ট মাত্রায় ডক্টর কাজল যেটা বললেন যে ফাস্টিং 5-এর নিচে, খাবার পরে 7-8-এর নিচে, এবং 3 মাসের যে গড় হিসাব 6.6-এর নিচে যদি রাখতে পারি উইথ ইনসুলিন, দেন আই ক্যান অ্যালাউ আমি কনসেপ্ট করবো। আমি থ্রুআউট প্রেগনেন্সি পিরিয়ডে আমি আনটিল ডেলিভারি আমি এই লেভেলে রাখবো, তাহলে মার কোনো জটিলতা আসবে না, বাচ্চারও কোনো জটিলতা আসবে না। অর্থাৎ পুরো মাত্রার একটা প্রিপারেশন লাগবে। ধন্যবাদ। আমি যাচ্ছি আপনার কাছে, আপনি প্রশ্নটা করেন। আমি হালিমা খাতুন। আমার প্রশ্ন হলো, ডায়াবেটিসে ভেষজ ওষুধ কতটুকু কাজ করে? খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি আসলে এই প্রশ্নের উত্তরটা আমি ডক্টর সাজেদা সেলিম আমাদের অনলাইনে আছে, ওনাকে যুক্ত করবো এবং ওনার কাছ থেকে শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। এটি কিন্তু আমরা অসংখ্য রোগী, পুরুষ মহিলা বিভিন্ন ক্যাটাগরি, তাদের কাছ থেকে উত্তরটা, এই প্রশ্নটা পাই। এখন পর্যন্ত যদি শুধু ডায়াবেটিস নয়, যে কোনো ক্ষেত্রে বৈজ্ঞানিক যে উন্নতি হয়েছে, বৈজ্ঞানিক উন্নতির মধ্যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি একটি অতি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেক্ষেত্রে ওষুধগুলো যেটা যে পদ্ধতিতে আমরা এখন খাচ্ছি, লিখছি, সেগুলো আমাকে আমার রোগের জন্য কতটা কাজ করবে, তার চেয়েও বড় কথা হলো কতটা পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতি করার সম্ভাবনা আছে। তো এগুলো যখন নির্ধারিত হচ্ছে না, তখন কিন্তু সেগুলো আমরা ওষুধ হিসেবে গ্রহণ করতে পারছি না। এখন ভেষজ ওষুধগুলো অধিকাংশই এই ধরনের কোনো গবেষণার মধ্য দিয়ে যায়নি।
এখন অনেকেই ভাবে যে এটা তো ধান গাছ গাছটা এরকম এর মতো, এগুলো খেলে কি ক্ষতি হবে, কিন্তু খেলে কি ক্ষতি হবে সেটা তো নির্ধারিত না হলে আমি কি করে বলবো কি ক্ষতি হবে, খেলে কি লাভ হবে সেটাও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খুব বেশি সুনির্দিষ্টভাবে জানা নেই। তাহলে এখন আমরা আবিষ্কারের মাধ্যমে যে কোনো অধিকাংশ ওষুধ কিন্তু কোনো না কোনো গাছপালা থেকেই এসেছে, কিন্তু ওর একটা উপাদান সেটি হলো ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই উপাদান আছে 100, 200, 300, 500, বাকিগুলো কিন্তু ক্ষতি করতে পারে, নাও করতে পারে, অথবা অন্য কাজ করতে পারে। তাহলে এটিকে এক্সট্রাক্ট করে বের করে এনে দিয়ে সুনির্দিষ্ট মাত্রায় সুনির্দিষ্ট সময়ে খেতে হবে, অথবা ইনজেকশন দিতে হবে, বা সিরাপ বা ট্যাবলেট যে কোনো ভাবে খাওয়া হোক সেভাবেই গ্রহণ করতে হবে। কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু ওষুধ যেমন বড় ইস্যু, খাদ্য ব্যবস্থাপনা বড় ইস্যু, কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে এটা একটু হুজুগের মতো হয়। এক এক সময় এক একটা খাবার খেয়ে রোগীরা ওষুধের সমতুল্য ভাবেন। আরো ভয়ঙ্কর হলো কিছু কিছু সময় কিছু কিছু রোগী হয়তো ইনসুলিন নিচ্ছিলেন, উনি অমক বা তমকে একটি খাবারের কথা বলেছে, এটি খেলে আর ইনসুলিন নিতে হবে না, এটি বন্ধ করে উনি শুধু ওই খাবারটি গ্রহণ করছিলেন, তারপরে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, একদম মৃত্যুর সাথে লড়তে হচ্ছে। তো এটাকে আবারও প্রশ্নটা করে ভালো করছেন। আমি যদি সরাসরি বলি, এখনো পর্যন্ত ভেষজ কোনো ওষুধ দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যাবে এরকম কোনো বৈজ্ঞানিক গবেষণা প্রকাশিত হয়নি, হলে তো আমরাই আপনাদেরকে জানাবো বরং। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদেরকে বুঝতে হবে যে বৈজ্ঞানিক তথ্যপত্র আমাদের কাছে কতটুকু আছে এবং সেটা আমাদের কতটুকু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করবে। সো এই বিষয়টা নিয়ে আমরা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম। এখন পরবর্তী প্রশ্ন করবেন আমাদের, আপনি করেন পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিনা। আমার প্রশ্নটা হচ্ছে, ওষুধ ছাড়া শুধু ডায়েটের মাধ্যমে আমি ডায়াবেটিক নিয়ন্ত্রণ করতে পারবো কিনা? ধন্যবাদ। এই প্রশ্নের উত্তরটি আমি প্রফেসর ফারুক পাঠান স্যারকে দিতে বলবো। স্যার একটু যদি। ধন্যবাদ। এটা নির্ভর করবে আপনি কোন ধরনের ডায়াবেটিস আপনি ভুগছেন। ইউজুয়ালি সাধারণত আমরা 2 ধরনের ডায়াবেটিস মাথায় রাখি, একটা টাইপ 1 আর একটা টাইপ 2। টাইপ 1 রোগীর সংখ্যা কম, হাতে গোনার মতোই, ইয়ংদের বেলা হয়। সাডেনলি ডায়াবেটিস ধরা আসে, তাদের শরীরে কোনো ইনসুলিন তৈরি হয় না, 100% ইনসুলিন নীল। ওই টাইপ 1 রোগীদের বেলায় সারা জীবনে তাকে ইনসুলিন রিপ্লেসমেন্ট করতে হবে। ইনসুলিনতে সুগার কন্ট্রোল না, ইনসুলিন রিপ্লেসমেন্ট করতে হবে শর্করা সুনিয়ন্ত্রণের জন্য। যেভাবে একটা সাধারণ মানুষের বেলা শরীরে ইনসুলিন তৈরি হয় ঠিক সেইভাবে। দ্বিতীয় যেটা হলো টাইপ 2, এই রোগীর সংখ্যা পৃথিবীতে বেশি, 80%, মোর দেন 80%, 85% হলো টাইপ 2 ডায়াবেটিস রোগী। তাদের হলো দুটা প্রবলেম হয় শরীরের ভিতরে। টাইপ 1 বেলা শুধু ইনসুলিন অভাব, আর টাইপ 2 বেলা ইনসুলিন কিছু তৈরি হয় কিন্তু সেই ইনসুলিনটা ঠিক মতো কাজ করে না। দুটা, যেটা আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলি, দুটাই ফ্যাক্টর থাকে। সব রোগীবেলা কিন্তু সব দুইটা ফ্যাক্টর কিন্তু একভাবে থাকে না, কম্বিনেশন বিভিন্নভাবে হইতে পারে। যখন টাইপ 2 ডায়াবেটিস ধরা পড়ে প্রথম দিকে, তখন কেন ধরা পড়ে? তার শরীরে যে সেল থেকে ইনসুলিন তৈরি হয় তার 50% সেল কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যতক্ষণ পর্যন্ত 50% সেল কার্যক্ষমতা না হারাবে ততক্ষণ পর্যন্ত আমার রক্তে শর্করা কখনো বাড়বে না। শর্করা বাড়া মানে হলো ডায়াবেটিস, মানে হলো অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস 50% সেল তার ইনসুলিন তৈরি ক্ষমতা কমে গেছে। বাকি সেলগুলো আস্তে 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 ধীরে ধীরে বাকি সময়ে কমে থাকবে। ন্যাচারাল হিস্ট্রি দিয়ে চিন্তা করি, প্রথম দিকে যদি 50% সেল আছে, ইনসুলিন পর্যাপ্ত তৈরি করছে, তাহলে আমি সেক্ষেত্রে আমার শরীরে যা আছে তা দিয়ে কাজে লাগাইতে পারবো যদি ইনসুলিন কার্যক্ষমতা কমাইতে পারি। তার জন্য আমার ওয়েট ডিভিশনটাকে ওয়েট কমাবো, খাদ্য অভ্যাসের পরিবর্তন, তার সুষম খাদ্যতে নিয়ে যাব, ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবো। ফিজিক্যাল অ্যাক্টিভিটি একটা ইম্পর্টেন্ট স্টেপস যেটা আমার ইনসুলিন কার্যক্ষমতা ইমপ্রুভ করে। এইভাবে সে 3 থেকে 4 বছর, 5 বছর, 6 বছর চালাতে পারে, ডিপেন্ড করে তার সেল কত কী হারে ধ্বংস হচ্ছে। এমনও হতে পারে 5 বছর তার কিছু লাগছে না, এমন রোগী আছে আগের থেকে 2 বছর পরে থেকে তার শরীরে কার্যক্ষমতা কমে গেছে, তার ট্যাবলেট দিতে হচ্ছে। ট্যাবলেট হয়তো কিছুদিন কাজ করলো, 1 রকম ট্যাবলেট থেকে 2 রকমের 3 রকম ট্যাবলেট দিলাম, শর্করা নিয়ন্ত্রণ রাখলাম, ইনসুলিন তৈরি করার ক্ষমতা বাড়াইলাম, ইনসুলিন কার্যক্ষমতা বাড়াইলাম। আলটিমেট দেখা গেছে যে 10 বছর পরে এই টাইপ 2 ডায়াবেটিস রোগী যার 50% ইনিশিয়ালি কমে গেছিলো তার সেল, এটা প্রায় নিয়ারলি 80%, 70% কমে গেছে। তখন আর যে পরিমাণ ইনসুলিন শরীর থাকে তাতে কিন্তু আমার নিয়ন্ত্রণ আর থাকছে না, খাবার বড়ি দিয়েও আমি বাড়াইতে পারছি না, সেক্ষেত্রে তাকে ইনসুলিনে আসতে হচ্ছে। টুডে ও টুমোরো বেশিরভাগ টাইপ 2 ডায়াবেটিস রোগী আলটিমেটলি 10 বছর পরে ইনসুলিনে আসতে হয়,
বিষয়কে, কিন্তু এমনও প্রমাণ আসছে না সারা জীবনে তার কিচ্ছু লাগছে না। এটা ডিপেন্ডস করে কী হারে আমার জীবকোষ ইনসুলিন তৈরি করে তার ক্ষমতা কীভাবে পৌঁছে। সব রোগী বলে একরকম না, কারো বলা ডেপিডলি কমে, কারো বলা আস্তে আস্তে কমে, কার যে একবার কমছে ওইটুকুই থাকছে। তাই রুগী ভেদ এক এক রকম এক এক রুগী, সে রুগীর ন্যাচারাল হিস্ট্রি দেখে, ব্লাড সুগার অবস্থান দেখে আমরা চিন্তা করি কোন রুগী কোন স্টেজে আছে, তাকে কীভাবে ম্যানেজ করতে হবে। হয়তো ইনিশিয়ালি তার লাইফস্টাইলটা ঠিক রাখার জন্য ট্রিটমেন্ট করে নিয়ন্ত্রণ রাখলাম, কিছুদিন খাবার বড়ি দিয়ে নিয়ন্ত্রণ রাখলাম, আলটিমেটলি টুডে ও টুমোর তাকে ইনসুলিন নিয়ে আসতে হচ্ছে। অর্থাৎ পুরো বিষয়টা রোগী স্পেসিফিক, রোগীর ধরন অনুযায়ী আসলে তার কি লাগবে। আলটিমেটলি হলো যে পেশেন্টকে ফাস্টিং, র্যান্ডম এবং যেটাই হোক না কেন HbA1c এগুলো কন্ট্রোলে রাখতে হবে, সুষ্ঠ নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং সেটা শুধু ইনসুলিন দিয়ে হোক, ইনসুলিনের সাথে ওষুধ দিয়ে হোক, কিংবা কোনো কিছু না দিয়ে হোক। সো এটাই হলো বিষয়। আর একটা বিষয় আছে যেটা উনি বললেন, কোনো রুগী টাইপ 2, টাইপ 1 তো আমার আর কোনো নির্দ্বিধা কোনো কথা নাই, ইনসুলিন দিয়ে রিপ্লেস করতে হবে। টাইপ 2 রুগী যদি প্রথম দিকে 50% তার সেল ইনসুলিন তৈরির ক্ষমতা কমে গেছে, সেই সময় আমরা একটা ইনসুলিন দিয়ে সুগার কন্ট্রোল রাখতে পারতাম, এই বাকি সেলগুলি তো ঠিক যাচ্ছে, নর্মাল থাকতেছে, এছাড়া নড়বে না, কিন্তু মরবে না সে। তাহলে আর্লি ইনসুলিন দেওয়াটা ট্রিটমেন্টের মেইন ইম্পর্টেন্ট পার্ট। অ্যাগ্রেসিভ আর্লি ট্রিটমেন্ট করলে যে সেল নষ্ট হতে যাচ্ছিল সেই সেলগুলি কিন্তু প্রিজার্ভ থাকে। হয়তো দেখা গেছে তার আর কিছু লাগলো না, সামান্য একটু ইনসুলিন দিয়ে তার সারা জীবন সুগার নিয়ন্ত্রণ করতে হবে। কারণটা কি, আমার সেল আর নষ্ট হচ্ছে না। অর্থাৎ গ্লুকোজ ইজ সেলকে নষ্ট করে। এই গ্লুকোজের নামে স্বাভাবিক রাখতে পারি, এই স্বাভাবিক অবস্থাতে আমার সেলকে আমার রক্ষা করে জীবিত রাখে। স্যার, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আর্লি ইনসুলিনেশন। এখানে আমার আরেকটি প্রশ্ন আছে, আমার নিজেরই একটা প্রশ্ন আছে। আমরা যখন কোনো পেশেন্টকে প্রথমে ইনসুলিন দিতে বলি, পেশেন্ট কিন্তু নিতে চায় না। তো সেক্ষেত্রে কিভাবে আসলে, কেন পেশেন্টকে বললে, কিভাবে বললে সে প্রথমে ইনসুলিন নিবে, যাতে তার আর্লি ইনসুলিনেশন বিষয়টা কমপ্লিট হবে, পাশাপাশি ইন ফিউচারে তাকে যাতে একটা লং টাইম ভালো রাখা যায়। ধন্যবাদ আপনাকে। এই জায়গাটা হলো কাউন্সিলিং। আই হ্যাভ টু গিভ টাইম টু দ্য পেশেন্ট। কাউন্সিলিং করতে হবে, রোগ সম্বন্ধে বলতে হবে, রোগের ধারাটা বলতে হবে, এবং কোন সময় কীভাবে যেতে হবে। যদি আমি তাকে কাউন্সিলিং করি, তাহলে রোগী কিন্তু অবশ্যই তাকে নেবে। আমার সেমন একটা প্রিকের খোঁচা খাওয়ার থেকে আমার জটিলতার হাত থেকে রক্ষা করা, আমার সেলকে রক্ষা করা মোর ইম্পর্টেন্ট। তখন রুগী যদি আমি কাউন্সিলিং করি, মোটিভেটেড করি, অনেক রুগী আছে ফ্রম দ্য বিগিনিং ইনসুলিনের সুগার কন্ট্রোল করে, যদিও তার খাবার বডি দিয়ে কন্ট্রোল থাকে, কিন্তু ইনসুলিন দিয়ে তার সুস্থ রাখতে পারছে এবং জটিলতার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারছে। এটা ডিপেন্ডস অন আপনি কীভাবে আপনি কাউন্সিলিং করছেন, কীভাবে রোগীকে মোটিভেট করছেন, কীভাবে রোগীকে জানাইছেন এই রোগটা কীভাবে যায়, তার ধারাটা কী। যেমন ব্যাংকেরও জীবন বৃত্তান্ত আছে, মানুষের জীবন বৃত্তান্ত আছে, রোগেরও জীবন বৃত্তান্ত আছে। ডিপেন্ডস অন কাউন্সিলিং। আমি পাম্প ইনসুলিনে যেতে পারবো কিনা, এবং পাম্প ইনসুলিনটা বাংলাদেশে অ্যাভেলেবিলিটি কীরকম আছে? পাম্প হলো কন্টিনিউয়াসলি গ্লুকোজ আপনি ইনসুলিনটা শরীরে আপনার ঢোকাবে, একটা ছোটো একটা মেশিনের মতো। আপনি এটা, আমার শরীরে ইনসুলিন তৈরি হয় কিন্তু দুইভাবে, প্রত্যেক মানুষের বেলায়। একটা তৈরি হয় সারাদিনের জন্য তৈরি হচ্ছে, না খেলেও তৈরি হচ্ছে, ঘন্টা পর ঘন্টা, মিনিটকে মিনিটে চলে নদীর স্রোতের মতো কিন্তু তৈরি হচ্ছে। আর একটা তৈরি হয় যখন আমরা খাবার খাই, ইন রেসপন্স টু মিল, যে কার্বোহাইড্রেট আমি খাচ্ছি তারই এগেনস্টে নিয়ন্ত্রণ রাখার জন্য আরেকটা ইনসুলিন বডি তৈরি হচ্ছে। একটা নর্মাল মানুষ বলে এইভাবে ইনসুলিন তৈরি, একটা ফাস্টিং স্টেটে তৈরি হবে, একটা খাওয়ার পরে সাথে মিলিত হয়ে আরেকটা ইনসুলিন তৈরি হবে, এই দুটো ইনসুলিন। এখন আমরা যাদের শরীরে ইনসুলিন অভাব আছে, পর্যাপ্ত তৈরি হচ্ছে না, খাওয়ার বড়ি হিসেবে দিয়েও ডায়াবেটিস রোগীদের দিতে পারছি না, তখন তাদেরকে ইনসুলিন দিয়ে রিপ্লেস করতে হয়। ইনসুলিন ইজ নট ফর দ্য ট্রিটমেন্ট, ইনসুলিন আমরা রিপ্লেস করছি। রিপ্লেসমেন্টটা হবে এত সাধারণ মানুষের বেলা যেভাবে ইনসুলিন তৈরি হয়, আমার অভাবটা কিন্তু সেটাই। ফাস্টিং স্টেটে ইনসুলিনের আমার ঘাটতি আছে, খাবার পরে যে ইনসুলিন তৈরি হয় সেটাও ঘাটতি আছে। তো দুটো ইনসুলিন আমাকে রিপ্লেস করতে হচ্ছে। রিপ্লেস করতে হলে তাহলে একটা ইনসুলিন আমার দিতে হবে যারা সারাদিন সুগার নিয়ন্ত্রণ রাখে, আর একটা ইনসুলিন দিতে হবে যখন মেইন খাবারটা খাই, তাকে কভার দেওয়ার জন্য আর 3 বার ইনসুলিন দিতে হয়, 4 বার দিতে হয়। অনেক লোকের 4 বার পিক করতে চায় না, তারা প্যাম্পির মাধ্যমে যায়। বিশেষ করে টাইপ 1 যারা আছে, তারা তো তার শরীরে কোনো ইনসুলিন তৈরি হচ্ছে না, তাদের বেলা কিন্তু আমার সারাদিনেই কিন্তু আমাকে পাম্পির মাধ্যমে দিলে তার সারাদিনে ব্লাড সুগারটা নিয়ন্ত্রণ রাখা যায়। ঠিক টাইপ 2 বেলা যারা অনেক দূর পুরনো ডায়াবেটিস পেশেন্ট, তাদের শরীরে মোটেই ইনসুলিন তৈরি হচ্ছে না, 4 বার দিয়ে তারা নিয়ন্ত্রণ রাখতে পারছে না, হয় সুগার হাই হয়ে যাচ্ছে, হয় সুগার লো হয়ে যাচ্ছে, তারাও কিন্তু পাম্পে যেতে পারেন। এই আপ ডাউনটা এক্সকারশন যেটা বলি, নদীর ঢেউটা যে মতো যেটা ব্লাড সুগার বাড়ছে কমছে, এটা কমার জন্য কিন্তু আমরা পাম্প ইউজ করতে পারি। আমার অনেক রুগী আছে পাম্প ইউজ করছে,
আপনি পাম্প ইউজ করতে পারেন, আপনি অ্যাভেলেবল বাংলাদেশে। দুই রকম পাম্প আছে, একটা অটোমেটিক পাম্প যেটা ব্লাড সুগার নিজে মাপবে, আবার এই ব্লাড সুগার দেখে দেখে পাম্প নিজে নিজে আবার ইনসুলিনের পরিমাণটা ঠিক করে দেবে। আরটা আছে ওপেন, আপনি ব্লাড সুগার মেপে মেপে আপনি পাম্পটাকে অ্যাডজাস্ট করবেন, ইনসুলিন রেটটাকে। দুইভাবে কিন্তু পাওয়া যায়, ইট ইজ অ্যাভেলেবল বাংলাদেশ। এবং আমার প্রায় 30 বছর ধরে ডায়াবেটিস। আমি ইনসুলিন নেই 2 বেলা, আর সাথে অজেম্পিক নেই ওয়ান্স ইন এ উইক। আমি কি বন্ধ করতে পারবো ইনসুলিন অথবা অজেম্পিক? ধন্যবাদ। যেহেতু আপনার ডায়াবেটিসের বয়স 30 বছর হয়ে গেছে, আমি ধরে নিব আপনার যখন ধরা পড়ছে ডায়াবেটিসটা 30 বছর আগে, তখন 50% সেল যেখান থেকে ইনসুলিন তৈরি হয় তার ক্ষমতা কমে গেছে, তখন আপনার ডায়াবেটিসটা ধরা পড়ে। ইউজুয়ালি 50% সেল নষ্ট না হলে, ইনসুলিন তৈরি ক্ষমতা না কমলে কিন্তু ডায়াবেটিস কখনো হয় না। ধীরে ধীরে বয়স বাড়ছে, ডায়াবেটিসের বয়স বাড়ছে, আপনার সেল আরও আস্তে আস্তে নষ্ট হচ্ছে। কোনো ওষুধ নাই পৃথিবীতে এখন পর্যন্ত এই সেলকে কীভাবে রক্ষা করা যেতে পারে। তাহলে আস্তে আস্তে আপনার ইনসুলিনের পরিমাণ শরীরে তৈরি হওয়া কমতে শুরু করলো, যার কারণে একসময় আসলো আপনি ইনসুলিন শুরু করেছেন। এটা হলো আপনার 2 বেলা করে দিয়ে মোটামুটি চেষ্টা করছেন সুগার কন্ট্রোল করতে। আপনি আরেকটা জিনিস আছে চলো, যে ইনসুলিন তো আমি বাড়িতে সাপ্লাই দিলাম, কোনো রকম সাপ্লাই দিলাম, আমার একটা কাজ বাকি রইল ইনসুলিনের কার্যক্ষমতা। কারণ যখন ডায়াবেটিস যেটা হয়, টাইপ 2 ডায়াবেটিস, আপনার মতো বয়স্ক যারা আছে, 2টা পার্ট, ডিফেক্ট 2টা। টাইপ 1 বেলা ডিফেক্ট হলো একটা, আসলে ইনসুলিন তৈরি হয় না। আর টাইপ 2 বেলা ডিফেক্ট 2টা, ইনসুলিন তৈরি কম হচ্ছে, আর যা তৈরি হয় ঠিক মতো কাজ করছে না। এটাই হলো মেন কথা আর কি। তাহলে আপনি ইনসুলিন সাপ্লাই করছেন, ইনসুলিন কার্যক্ষমতা বাড়াইতে হবে। তার জন্য ইনসুলিন কার্যক্ষমতা বাড়ানোর যে পদ্ধতিগুলি, সেগুলো আপনি অ্যাডাপ্ট করতে হবে। তার মধ্যে একটা যে আপনি ইউজ করছেন, আপনি যে অজেম্পিক বললেন, আপনার ওয়েটটা একটু বেশি আছে, আপনার ফ্যাটটা একটু বেশি আছে, অ্যাবডোমিনাল অবেসিটি বেশি আছে, আপনার অজেম্পিক দেওয়া মানে হলো আপনার ওয়েটও কমবে, আপনি ইনসুলিন পরিমাণ কম লাগবে, সেকেন্ড হলো আপনি ইনসুলিন কার্যক্ষমতাও বাড়বে। এছাড়া আরও অনেক ড্রাগ আছে যেটা ইনসুলিন কার্যক্ষমতা বাড়ানো যায়। ম্যাটফর্মিন আর একটা যে ওল্ডেস্ট ড্রাগ ইন দ্য ওয়ার্ল্ড, এখনও ম্যাটফর্মিন আমরা ইউজ করতে পারি। কিন্তু সবচেয়ে বেশি হলো ইনসুলিন কার্যক্ষমতা বাড়ানোর উপায় হলো এক্সারসাইজ করা। যত এক্সারসাইজ করবেন অত কিন্তু ইনসুলিন কার্যক্ষমতা বাড়বে। তার সাথে আপনি অ্যাড করলেন ম্যাটফর্মিন, তার সাথে অ্যাড করলেন আপনি ওজেপিন, আপনার তো ইনজেকশন, এটা আপনার ওয়েটকে নিয়ন্ত্রণ রাখছে। কারণ ওয়েটের সাথে আমার ডায়াবেটিস রিলেশন আছে। যত ওয়েট বেশি থাকবে ওই ডায়াবেটিস প্রবণতা বেশি থাকে। কারণ হলো কি, ওয়েটের কারণে আমার শরীরে ইনসুলিন কার্যক্ষমতা কমে যায়। এটাও না যে ইনসুলিন কার্যক্ষমতা কমে গেলে যে আমার ডায়াবেটিস, তাও না। যতক্ষণ তো শরীরে ইনসুলিন তৈরি হওয়া না কমবে তখন তো ডায়াবেটিস আসবে না। কিন্তু যে কারণের জন্য আপনার ডায়াবেটিস আসছে বা প্রোগ্রেস করছে, সেটা হলো ইনসুলিন কার্যক্ষমতা কম। সেটা কমাতে গেলে অজেম্পিক একটা ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আমার কথা হলো আপনার জন্য ইম্পর্টেন্ট হলো যে আপনার সারাদিন সুগার নিয়ন্ত্রণ আছে কিনা খেয়াল করেন। 2 নম্বর হলো আপনার ওয়েট ঠিক আছে কিনা, আপনি অ্যাকর্ডিং টু হাইট ঠিক আছে দেখতে পাবেন। আর আপনার কোমরের মাপ 90 নিচে সেন্টিমিটার নিচে আছে কিনা সেটা খেয়াল করেন। তো সুগার ঠিক থাকে, ওয়েট ঠিক থাকে, কোমরের মাপ ঠিক থাকে, ব্লাড প্রেসার ঠিক থাকে, ইট ইজ অয়েল ফর ইউ। ধন্যবাদ স্যার। ডিপেন্ডস অন কাউন্সিলিং। আমি পরবর্তী প্রশ্নে আসি আপনার কাছে। আমি মাসুমা আলম। আমার প্রশ্ন হচ্ছে, রিপোর্ট যদি ভালো হয় ওষুধ বন্ধ করা যায়? রিপোর্ট ভালো থাকলে ওষুধ বন্ধ করা যাবে কি না? ধন্যবাদ আপনাকে। যদি আমি খাবার বড়ি দিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারি, অবশ্যই আমার সুনিয়ন্ত্রণ রাখতে হবে আমাকে, এটাই মেন কথাটা। যদি খাবার বড়ি দিয়ে তো আমরা নিয়ন্ত্রণ করছি, কিন্তু খাবার বড়ি বন্ধ করলে আমার নিয়ন্ত্রণ থাকবে না তোমাকে। আমার উদ্দেশ্য তো একটাই, সুনিয়ন্ত্রণ রাখা, যদি হাত থেকে রক্ষা করার জন্য। যদি খাবার বড়িতে সুনিয়ন্ত্রণ রাখতে পারি, আমাকে খাবার বড়ি কন্টিনিউ করতে হবে, এটা বন্ধ করা যাবে না। কিন্তু নিয়ন্ত্রণ রাখতে না পারলে খাবার বড়ি দিয়েও কিন্তু আপনি নিয়ন্ত্রণ নাই, তখন দেখতে পাবেন আস্তে আস্তে আপনার খাবার বড়ির কার্যক্ষমতাও কমে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার ডায়াবেটিস ধরা পড়ে 2010 থেকে। তো ইদানিং আমার কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেটা হলো ঠান্ডার মধ্যে আমার পায়ে রগের টান দেয়, 1। 2 নম্বর হলো পেশিতে খুব বাঁকা হয়ে যায় ঘুমের মধ্যে। আমি হাঁটি প্রায় 40-45 মিনিট, ওষুধও খাই। তো আমার শোল্ডার, ডান হাতের শোল্ডার ব্যথা করে, এখন হাত উপরে উঠাইতে কষ্ট হয়। বাম হাতেরটা ছিল, কিন্তু ওষুধ খাওয়ার পর এবং কিছু এক্সারসাইজ করার পর ওটা আল্লাহর মতো এখন ভালো হয়ে গেছে। আমার ওয়েট, আমার লম্বা কিন্তু 5 ফুট 10 ইঞ্চি। তো আমার ওজন ছিল আগে 72 কেজি, এখন আমার এটা 63। আমার কত থাকা উচিত, এটা একটু স্যারের কাছে প্রশ্ন। আর 2 নম্বর হলো, একজন ডায়াবেটিস রুগীর ব্লাড প্রেশার, বিপি এবং কোলেস্টেরলের মাত্রা কত থাকা উচিত স্যার?
এই 2-3টা জিনিস স্যার আমার একটু জানার দরকার আর কি স্যার। ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরটি আসলে আমি ডক্টর শাহাদাত সেলিম ভাইয়ের কাছ থেকে নিব। ধন্যবাদ। উনি কিন্তু আমরা যেরকম প্রশ্ন শুনতে চাই, যদি অনেকেরই উপকার হবে সেরকম একটি প্রশ্ন করেছেন। আমরা শুরু থেকেই যে আলোচনাগুলো করছি, ডায়াবেটিসের রোগী ডায়াবেটিসের মানে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণ করার প্রয়োজন কেন? প্রয়োজন হলো যে সুগার কিন্তু অত বড় ঘটনা ঘটাবে না, কিন্তু দীর্ঘদিন আনকন্ট্রোল থাকার কারণে দীর্ঘস্থায়ী জটিলতাগুলো হতে থাকবে। তার মধ্যে ডায়াবেটিক নিউরোপ্যাথি, ওনার যে লক্ষণগুলো এখন হয়েছে সেগুলো, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনি নষ্ট হবে, রেটিনোপ্যাথি, চোখ নষ্ট হবে, হার্ট অ্যাটাক, স্ট্রোক এর ঝুঁকি বেড়ে যাবে, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, ডিপ্রেশন, অন্যান্য মানসিক রোগের সম্ভাবনা বেড়ে যাবে, ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে এবং আয়ু কমে যাবে। এই সবগুলো হলো দীর্ঘদিনের জটিলতা, কিন্তু ওনার কিন্তু কিছু কিছু লক্ষণ, জটিলতার লক্ষণ উপস্থিত আছে। সেক্ষেত্রে আমরা এখন সরাসরি কিছু চিকিৎসা দিতে পারি, যেগুলা গাবাপেন্টিন, এখন নতুন নতুন আলোচনা হয়েছে প্রিগাবালিন, মিরোগাবালিন, এগুলা কিন্তু ওনার লক্ষণ দূর করবে। কিন্তু যেহেতু ডায়াবেটিসই ওনার রোগ, ডায়াবেটিসের কন্ট্রোল যদি খুব ভালো রাখা যায় তাহলে কিন্তু ওনার লক্ষণ দ্রুত আরো উন্নতি হবে। কিন্তু একটা জিনিস আমাদেরকে ভাবিয়ে তোলে, সেটি হলো যে এই লক্ষণ দূর হলো কিন্তু সমস্যাটি দূর হয়নি, কিন্তু সমস্যাটি থেকেই গেছে, আবার কোনো এক সময় ভেসে উঠবে। গবেষণায় দেখা গেছে যে যাদের এরকম লক্ষণ দেখা দেয় তারা যদি ট্যাবলেট না খেয়ে ইনসুলিন দিয়ে চিকিৎসা করে ফলাফল ভালো। তো সেটিও একটা ইস্যু। আর ওনার এই প্রশ্নের দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশ, যেটা হলো যে প্রেসার কেমন থাকা উচিত, কোলেস্টেরল কেমন থাকা উচিত, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ডায়াবেটিসের 10 জন রোগীর 8 জনের মৃত্যুর কারণ হলো হার্ট অ্যাটাক, স্ট্রোক, এই ধরনের সমস্যা, যেগুলো কোলেস্টেরলের সাথে সরাসরি সম্পৃক্ত। তাহলে আমরা যখন এই চিকিৎসা দিই একসাথে কিন্তু কোলেস্টেরল চিকিৎসা দিতে বাধ্য থাকি। যদি আমরা বড় মাত্রায় বলি যে যদি এলডিএল একটা গুরুত্বপূর্ণ প্যারামিটার, সেটি যদি ওনার অন্য কোনো ঝুঁকি না থাকে তাহলে 100-র নিচে, যদি ঝুঁকি থাকে 70-এর নিচে, বেশি ঝুঁকি তাহলে 57-র নিচে রাখতে হয়। আরেকটি হলো ট্রাইগ্লিসারাইড, সাধারণত 150-র নিচে। কিন্তু আমাদের বাংলাদেশে বেশিরভাগ ডায়াবেটিসের রোগীর এইচডিএল কম, এটিও কিন্তু সরাসরি হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকির সাথে সম্পর্ক আছে। তো পুরুষদের ক্ষেত্রে 40-এর উপরে, মহিলাদের ক্ষেত্রে 50-এর উপরে থাকা উচিত। এটি হলো কোলেস্টেরল। প্রেশারও কিন্তু একটি গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশি গবেষণায় দেখা গেছে প্রতি 100 জন ডায়াবেটিসের রোগীর 78 জনের উচ্চ রক্তচাপ আছে। তাহলে এটা কিন্তু একটি বড় মাথা ব্যথার কারণ। এরা এই উচ্চ রক্তচাপ স্ট্রোকের সবচেয়ে বড় কারণ, হার্ট অ্যাটাকের কারণ, হার্ট ফেলিয়ারের বড় কারণ, এবং হার্ট ফেলিয়ার হলে কিন্তু মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। তাহলে আমাদেরকে ঠিকঠাক মতো ব্লাড প্রেশারও কন্ট্রোল করতে হবে। সেই ক্ষেত্রে যাদের অবস্থা মোটামুটি ভালো, সেই ক্ষেত্রে সিস্টোলিক 130 বা 130-এর কাছাকাছি, আর ডায়াস্টোলিক আমরা 70 থেকে 85 রাখতে পারি। যাদের অতটা ভালো নয়, মানে অন্য কোনো বড় ধরনের ঝুঁকি আছে, সেই ক্ষেত্রে সিস্টোলিক হয়তো 120 থেকে 25, ডায়াস্টোলিক আমরা 75-80 এর মধ্যে রাখতে বাধ্য। এটি কিন্তু দীর্ঘদিনের জন্য ওনার হার্ট অ্যাটাক, স্ট্রোক ঝুঁকি কমানো, হার্ট ফেলারের সম্ভাবনা কমানো, এগুলা তৈরি করবে। তাহলে একটি ডায়াবেটিসের রোগী কিন্তু অনেকগুলো সমস্যার মধ্যে পতিত হলেন, সবগুলাকে একসাথে সামগ্রিক চিকিৎসা দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শাহাদাত সেলিম। তো আমি আসলে আপনাদের কাছ থেকে আরও প্রশ্ন শুনতে চাচ্ছি, যদি আপনাদের কোনো সম্পূরক প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। 2018 সালে আমি হার্টে আমার প্রবলেম হয় এবং হার্ট ফেলিওরে বাংলাদেশ হৃদরোগ থেকে আমাকে একটা রিং পরানো হয়। তো রিং পরানোর পরে আমি ডক্টর মমিনুজ্জামান স্যারের তত্ত্বাবধানে আছি এখন। তো এখন আমার যে ওষুধ খাচ্ছি, আমার ব্লাডের প্লাটিলেট ওটা আমার বর্তমানে 80-90 এরকম আছে, বা কখনো 70-ও চলে আসে, কিন্তু আমার ফিজিক্যালি কিন্তু কোনো সমস্যা হয় না। তো ডাক্তার স্যাররা বলছিলেন যে আপনার ব্লাডের অন্য অন্য জিনিসগুলি টেস্ট করেন। টেস্ট করাইছি এবং ট্যাবলেটও খাইছি, ক্যাপসুলও খাইছি, 950 টাকা দামের ক্যাপসুলে দিছে, কিন্তু আমার কোনো ইমপ্রুভ হয় নাই। আচ্ছা, এই বিষয়টা আসলে যেহেতু একদম স্পেসিফিক আপনার বিষয়, এবং এটা আসলে আপনার ডক্টরই আপনার সাথে কথা বলে উনি ঠিক করবেন, এটা আসলে আমরা এই ফোরামে আমরা বলতে পারবো না। আপু আমি বলি, আপনি প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার অনেকগুলি কারণ আছে, কিন্তু একটা ইনডিসগাইজ কারণ হলো আমরা সরিষার তেল খাই বেশিরভাগ মানুষ। কেমন সরিষার তেলে প্লেটলেট কাউন্ট কিন্তু কমে যায়। যদি অন্য কোনো কারণ না পাওয়া যায়, আপনি সরিষার তেল খাওয়াটা বন্ধ করে দেন, দেখবেন আপনি ইমপ্রুভ করতে পারেন। যাক, এটা একটা আর কোনো প্রশ্ন আছে কারো? আমার প্রশ্নটা আমি মেবি হতে পারে এটা কন্ট্রাডিক্টরি, তারপরেও করব। আমি নিজেই ডায়াবেটিক পেশেন্ট, আমার প্রায় 10 বছরের মতো ডায়াবেটিক। সো ওই জায়গাটা থেকে প্রতিনিধি হিসাবে প্রশ্নটা করা, সেটা হচ্ছে যে
ইনসুলিন নিয়ে প্রশ্নটা অ্যাকচুয়ালি ইনসুলিন এবং মেডিসিন যেটা আমরা মুখে খাওয়ার যে ওষুধটা আমি জানতে চাচ্ছি আসলে কোনটা সেফ। কারণ হচ্ছে যখন আমাকে কেউ প্রশ্ন করে যে তুমি কি খাচ্ছ, ইনসুলিন নিচ্ছ না ওষুধ নিচ্ছ, যখন আমি বলি যে ইনসুলিন নিচ্ছি, তো আমার অপোজিটে যে থাকে সে আটকে ওঠে এবং আমাকে প্রশ্ন করে তোমার এত ডায়াবেটিক। তখন আমি চেষ্টা করি আমার মতো করে বোঝাতে। তো আমার প্রশ্নটা হচ্ছে এইটা, কোনটা আসলে সেফ, ওষুধটা মুখে খাওয়াটা নাকি ইনসুলিনটা? প্রফেসর ফারুক পাঠান স্যার, আমি যা বলবো যে আপনি এটা একটু সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। এটা একটু আপনার প্রশ্ন না, অনেক রোগীরও একই রকম প্রশ্ন আসবে। আমি প্রথমে বলছি যে ডায়াবেটিস কেন হয়। ইনসুলিন কার্যক্ষমতা যতই কম হোক না কেন, যতক্ষণ পর্যন্ত শরীরে ইনসুলিন তৈরি ক্ষমতা না কমবে তখন পর্যন্ত সুগার কখনো হাই হবে না। অর্থাৎ মেইন সেন্ট্রাল পয়েন্ট হলো, নাড়াচাড়া করার পয়েন্ট হলো যে সেল থেকে ইনসুলিন তৈরি হয় তার ক্ষমতা কেমন আছে। তাই না? ডায়াবেটিস হয়েছে মানে হলো ধরে নেব আমার শরীরে ইনসুলিন তৈরি কমে গেছে। তো ট্রিটমেন্ট কিন্তু হবে, ইনসুলিন দিয়ে ট্রিটমেন্ট হবে। ব্লাডের বদলে ব্লাড, পানির বদলে পানি, ইনসুলিন বদলে ইনসুলিন তো আসবে, রিপ্লেসমেন্ট আসবে। এখানে দ্বিমত কিছু নাই। এখন আমি খাবার বলে দিয়ে দিচ্ছি, খাবারটার উদ্দেশ্যটা কী? যে সেল ইনসুলিন তৈরি করতো তাকে আমি স্টিমুলেট করছি। জাস্ট স্কুইজিং দ্য লেমনকে আমি স্কুইজ করে করে যাচ্ছি ইনসুলিন তৈরি করো, অথবা হুইপিং দ্য টায়ার্ড হর্স। আমার হর্স তো টায়ার্ড, সেল যে ইনসুলিন তৈরি করতেছে টায়ার্ড হওয়ার কারণে সে ইনসুলিন তৈরি ক্ষমতা কমিয়ে দিচ্ছে। আমি তাকে চাবুক মারছি ওষুধ দিয়ে, তো চাবুক খেতে খেতে সে সেল তো আরও টায়ার্ড হবে, একসময় তার ঘোরার মতো আর উঠবে না চাবুক খেতে খেতে। তো আমি যদি তাকে রেস্ট দেই, কীভাবে রেস্ট দিব? গ্লুকোজকে নামাবো, কী দিয়ে নামাবো? ইনসুলিন দিয়ে নামাবো। কারণ রিপ্লেসমেন্ট যেটা অভাব সেটা পূরণ করতে হবে। তো আমি ইনসুলিন দিয়ে বেস্ট করি, সেটা বেস্ট ট্রিটমেন্ট হলো। সুগার নেমে গেল, আমার সেলগুলি আবার ঠিক তার মতোই থাকলো, তাহলে তো আমার প্রবলেম হবে না। আর 50% সেল তো নষ্ট হয়েছে আগেই, কিন্তু পুরোটা নষ্ট হয় না। কিছু সেল মরে গেছে একবারে, সে আর কখনো জীবিত হবে না। কিছু সেল সুগার হাই থাকার কারণে তার কার্যক্ষমতা কমে দিচ্ছে। যদি ইনসুলিনতে সুগার কন্ট্রোল করি, এই কার্যক্ষমতা কম সেলগুলি আবার রিভাইভ করবে। তা দেখা যাচ্ছে এই সেলগুলো রিভাইভ করার কারণে তার এমন হতে পারে যে আমি 1 বছর 2 বছর ইনসুলিন দিলাম, তার দেখা গেলো কিছুই লাগলো না। কারণ ওই সেল রিভাইভ করার কারণে তার প্রয়োজন মতো ইনসুলিন সে তৈরি করতে পারছে। তো বেস্ট কোনটা হলো? তাহলে ইনসুলিন বেস্ট হলো। আমি চাবুক কেন খাওয়াবো আমার টায়ার্ড হর্স থেকে? বিটা সেলকে কেন চাবুক খাওয়াবো? তাহলে কখনোই চিন্তা করি সেফটির দিক থেকে, ট্যাবলেট কোনো সেফটি পয়েন্ট কি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আমার বেনিফিট কী আসবে। খাবার বডি আমার সেফটি, ইনসুলিন আমার সেফটি, কিন্তু বেনিফিট আমার বেশি পাবো আমি ইনসুলিনের মাধ্যমে। কারণ আমার শুধু খালি সুগার কন্ট্রোল করে না, আমার অন্তর্নিহিত কারণ যেটা আছে সেটাকেও সে কারেক্ট করে নিয়ে আসতেছে, যেটা ট্যাবলেটের মাধ্যমে কখনোই সম্ভব না। ধন্যবাদ স্যার। আমরা আসলে পুরো আলোচনায় জানতে পারলাম যে আমাদের ডায়াবেটিস লাইফস্টাইল ডিজিজের একটা মূল আউটকাম, আমাদের ডায়াবেটিস হবে, কিন্তু যাতে দেরিতে হয়, যাতে আরও পিছানো যায়, একটু লম্বা সময় পাওয়া যায়, তার জন্য আমাদেরকে ডায়াবেটিসটাকে প্রিভেন্ট করতে হবে। তার জন্য আসলে অ্যাগেন হেলদি লাইফস্টাইল, আমি কিভাবে চলবো, কতটুকু ক্যালোরি গ্রহণ করব, কতটুকু ক্যালোরি আমাদের খরচ করতে হবে, এই বিষয়গুলো জানতে হবে এবং আমার লাইফস্টাইলটা কীভাবে চালাতে হবে। যদি ডায়াবেটিস হয়েই যায় তাহলে পরে আমাদের ডায়াবেটিস যাতে আমাকে কোনো কমপ্লিকেটেড অবস্থা না ফেলতে পারে, আমার কিডনি, চোখ, হার্ট, স্ট্রোক যাতে না হয়, এই ব্যবস্থাগুলো করতে হবে। এবং এটা অবশ্যই করা যায় এবং করে দেখিয়েছেন, অনেকেই আছেন করে দেখিয়েছেন। তো দরকার সচেতনতা। আজকের মতো আমরা এখানেই শেষ করব, ভবিষ্যতে দেখা হবে আরও কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ সবাইকে।